প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলও দেখা যাচ্ছে অনুষ্ঠানটি। প্রতিদিনের মতো আজও একটি নির্ধারিত বিষয়ে কথা হবে। আজকের আলোচনার বিষয় দেশের পাশেই বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের উৎসব। দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এ বিষয়ে কথা বলার জন্য। চলুন তাদের সঙ্গে পরিচয় পর্বটি সেরে নেওয়া যাক। আমার ডানে প্রথমেই রয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও নিরাপত্তা বিশ্লেষক রিয়ার এডমিরাল অবসরপ্রাপ্ত ASMA আওয়াল। ধন্যবাদ। এরপরে রয়েছেন কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। আপনাদের দুজনকে স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ধন্যবাদ। প্রিয় দর্শক, অতিথিদের সঙ্গে পরিচয়ের পালা শেষ হলো, যাব আলোচনায়। তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। ভারতে হ্যাট্রিক প্রধানমন্ত্রীর শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও সরকার ও রাষ্ট্রপ্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির আগ্রহ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীকে। ভারতে বিজেপির বর্ষিয়ান নেতা আদবানির সাথে সাক্ষাৎ করেছেন। বাজেটের ঘাটতি মোকাবেলায় ব্যাংক ঋণ নিলে বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে। সংসদে সরকার ও বিরোধীরা একই কথা বলেছে। প্রস্তাবিত বাজেটকে প্রত্যাখ্যান করেছে বিএনপি। উন্নয়নের নামে সরকার দেশকে ঋণের ফাঁদে ফেলেছে, দাবি মির্জা ফখরুলের। এবং এমপি আনার হত্যায় যুক্ত সন্দেহে ঝিনাইদহে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা বাবু, পুলিশ রিমান্ডে। কলকাতার খালে কিছু হার পেয়েছে পুলিশ। প্রিয় দর্শক, দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। নরেন্দ্র মোদী শপথ নিলেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতন। আমরা সরাসরি সবাই দেখেছি টেলিভিশনের পর্দায় সেই শপথ গ্রহণের চিত্র। জওহরলাল নেহরুর পরেই প্রথম ভারতে কেউ একজন পরপর তৃতীয়বারের মতন প্রধানমন্ত্রী হলেন। সেই কৃতিত্ব মোদির যেরকম আছে, সেরকম মোদির কিছু যন্ত্রণাও বোধ করি এই মেয়াদে ভোগ করতে হতে পারে। সেটা হচ্ছে যে যেহেতু অংশীদারিত্বের সরকার তাকে গঠন করতে হচ্ছে, নিশ্চয়ই আগের মতন অতটা শৃঙ্খল বিহীন থাকার মতন পরিস্থিতি থাকবে না বলে বিশ্লেষকরা ধারণা করছেন। সেক্ষেত্রে তার বর্তমান এই মেয়াদকাল এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক, এই জায়গা থেকে আলোচনাটা শুরু করতে চাইছি। প্রথমেই যাচ্ছে রিয়ার এডমিরাল অবসরপ্রাপ্ত ASMA আওয়াল, আপনার কাছে। জি না, আপনি যেটা উল্লেখ করলেন যে এটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা, কারণ বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের একটা বিশাল একটা এক্সারসাইজ, মাসের উপরে একটা নির্বাচন, ভোটার সংখ্যা 980 মিলিয়ন, আরও বেশি, মানে এটা তো কল্পনার বাইরে আর কি। এই যে ইউর ইলেকশন এখন হচ্ছে, মানে তাদের হলো পুরা ইউরোপিয়ান ইউনিয়ন মিলিয়ে 450 মিলিয়ন ভোটার। তো সেই হিসাবে তো প্রায় ডাবল দ্য ভোটার। তারপরে যে ধরনের একটা স্ট্যাগার্ড ইলেকশন এতদিন ধরে হওয়া, এবং সেটার যে EVM বক্সগুলো এগুলো রেখে দেওয়া, তারপরে একসাথে এগুলো গণনা করা, বৃহৎ কর্মযোগ্য, অনেক বড় কর্মযোগ্য। তাছাড়া তার যে শপথ গ্রহণ মিস্টার নরেন্দ্র মোদীর, সেটা তো সিগনিফিক্যান্ট ভারতের জন্য অবশ্যই। যে তিনি জওহরলাল নেহরুর পরে আপনি যেটা উল্লেখ করেন, প্রধানমন্ত্রী যিনি কনজিকিউটিভ থার্ড টার্মে যাচ্ছেন। ইন্দিরা গান্ধীও ছিলেন, বাট ওইটা মাঝখানে গ্যাপ ছিল। আর আরেকটা জিনিস আছে যে এই যে সমস্ত দেশ, বাংলাদেশ সহ আপনার এই ওয়েস্টমিনস্টার টাইপ ডেমোক্রেসি প্র্যাকটিস করে যারা, তো এদের ভিতরে আমার জানা মতো এখন পর্যন্ত 6 জন এই ধরনের কনজিকিউটিভ 3 টার্মস নিয়েছেন, ইনক্লুডিং নেহেরু। তো নরেন্দ্র মোদী হচ্ছেন তাহলে 7ম আজকের শপথ গ্রহণের মধ্য দিয়ে। তো সেই হিসাবে এটা অনেক গুরুত্বপূর্ণ ঘটনা। তো এটার যে রেজাল্ট
নিয়ে অনেক কথা আছে। থার্ড টার্ম একটা অত্যন্ত একটা বিস্তৃত দেশে এবং যেখানে গণতন্ত্র প্র্যাকটিস হচ্ছে বহু যুগ যাবৎ সেই স্বাধীনতার পর থেকে, একটা ডিফিকাল্ট একটা কনস্টিটিউয়েন্সি ফর ডেমোক্রেসি। এখানে একটা পার্টির জন্য বা একজন ব্যক্তির জন্য কনজিকিউটিভ 3 টার্ম পাওয়া, ইট ইজ এ ম্যাটার অফ ফিট, পার্টিকুলারলি এই সময়ে যখন তথ্য প্রযুক্তির এত উন্নতি এবং ইয়ে করে। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আপনার এটার অনেকভাবে বিশ্লেষণ করা যায়। তো এখন একটা যেটা বলা হচ্ছে যে আপনার এটাতে মানে যেমন মোদি হয়তো পরাজিত হয়ে গেছে বা তার বিজেপির যে একক সংখ্যাগরিষ্ঠতা পায় নাই সেটা ঠিক, কিন্তু রেজাল্টটা দুইভাবে দেখা যায়। একটা হলো যে আপনার যদি আপনি সংখ্যা হিসাবে ধরেন সেই 240, তো সেটা তো বিরোধী দল কংগ্রেস এবং তার আইএনডিএ সব মিলিয়ে তাদের হলো 232। তো সেই হিসাবে তো একটা সিঙ্গেল দল পুরা বিরোধী মোর্চা আছে তার চেয়ে বেশি পেয়েছে একটা সিঙ্গেল দল থার্ড টার্মে এসে, তৃতীয় নির্বাচনে। তো এটা তো একটা বিজয়, অবশ্যই একটা বড় ধরনের বিজয়। কিন্তু যেটা হচ্ছে যে ইয়ের পায় নাই, মানে নিরঙ্কুশ যে সংখ্যাগরিষ্ঠতা 272-এর যে ম্যাজিক মার্ক যেটা সরকার গঠনের জন্য, এটা পায় নাই। এই একটা দিক। তো একটা সাধারণ বিচারে তো এটা একটা ভালো রেজাল্ট ফর এনি পলিটিক্যাল পার্টি, বাট এটার সাথে অনেক কিছু জড়িত আছে যে হাইপগুলো ক্রিয়েট হয়েছিল নির্বাচনকে কেন্দ্র করে, এর জন্য এর রেজাল্টটার এই ধরনের হয়ে যাচ্ছে। যে একটা ছিল হাইপ ছিল যে 400+ এবার পাওয়া যাবে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যেটা ক্যাম্পেইন করেছেন যে বিজেপি পাবে 370 আর এনডিএ পাবে 400+। তো দ্যাট ওয়াজ এ বিগ মার্ক। সিমিলারলি কংগ্রেস যেটা বলেছে যে দে উইল গেট অ্যারাউন্ড 300। তো এই যে একটা মানে হাইপ সৃষ্টি করা, এটা বোধহয় ঠিক হয় নাই। কারণ আপনি যদি 400 আসনে জিততে যান, এটা ইন্ডিয়াতে আগেও ছিল। আপনার জওয়াহরলাল ইন্দিরা পেয়েছেন, তারপরে রাজীব গান্ধী হি হ্যাড 400+ হয়েছে, বাট বিশেষ সার্কামস্টেন্সেস। বাট নর্মালি ইয়েতে আপনার ভোট পেতে হবে 90%। কংগ্রেসেরও সেই তার যে যত ইয়েতে তারা আসন প্রতিযোগিতা করেছে তাতে কিন্তু অনেক হাই ভোট পার্সেন্টেজ যেতে হবে। তো দুই পার্টি একটা হাইপ সৃষ্টি করেছিল, বাট বিজেপির যেটা এটা একটা সুপার হাইপ, সো মাচ এই একটা ইয়ে হয়েছিল। তো সেই হিসাবে ওখান থেকে যদি ধরা যায় তাহলে মনে করছে যে না, এটা তো অনেক কম, সেই 400 থেকে অনেক কম লক্ষ্যে পৌঁছে। এছাড়া আরও যে সমস্ত ইয়ে ছিল যে তারা এতটা শক্তিশালী হয়ে যাচ্ছে যে প্রবাবলি ভারতের যে মৌলিক সংবিধান, যেটা কংগ্রেসের মেইন ইস্যু ছিল, যে সংবিধানটাই তত চেঞ্জ করে ফেলবে। আর যে সমস্ত ন্যারেটিভ আসছিল, ইভেন প্রাইম মিনিস্টার যে সমস্ত কথা বলেছেন, তো তা থেকে মনে হচ্ছিল যে দ্যার ইজ এটা ঠিক মানে একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতা হিসাবে এটা অবশ্য ডিফিকাল্ট শোনা যে একটা কমিউনিটির বিরুদ্ধে এইভাবে মানে একটা বিষোদ্গার করা এবং কন্টিনিউয়াসলি সেটা করা। তো দ্যাট ক্রিয়েটেড লট অফ ফারর, যেটা কি হচ্ছে আসলে, কি কনস্টিটিউশন চেঞ্জ হয়ে যাবে, ভারতের যে মৌলিক যে একটা ধর্মনিরপেক্ষতার একটা স্ট্রাকচার আছে, মূলনীতি, সেটা থেকে কি চেঞ্জ হয়ে যাবে? কারণ বিজেপির তো আগে থেকে আছে, তাদের তো রাগ ঢাকের কিছু নাই। হিন্দু জাতীয়তাবাদ এবং হিন্দু রাষ্ট্র না হলেও মানে হিন্দু মতবাদকে প্রতিষ্ঠা করা, এই এজেন্ডা সবসময় আছে। যেহেতু RSS আছে, সেই হিসাবে বিজেপির সংপরিবারের ইয়ে হিসাবে এটা আছে।
কিন্তু যখন আপনার 2টা কনজিকিউটিভ টার্মের পরে তারা 400+ একটা অভাব সৃষ্টি করতে পেরেছে এবং যে একটা অবস্থা ছিল মানি মাসল মিডিয়া সবই এই দিকে এদের পক্ষে, তাদের তো একটা অবস্থা সৃষ্টি হলো যে হয়তো যদি এই ধরনের সংখ্যাগরিষ্ঠতা আসে তাহলে তো দেখা যাবে যে এই করে ফেলে, কনস্টিটিউশন চেঞ্জ করে ফেলছে। And that was the moot point for Congress যে এই জিনিসটাগুলো চেঞ্জ করা হবে। এবং যে ফলাফলটি আমরা দেখলাম সেই ফলাফলে জোট সরকার গঠন করা ছাড়া আর কোনো উপায় ছিল না বিজেপির। সেটাই, এবং সেই জায়গা থেকেই আমরা একটু বাংলাদেশের সঙ্গে এই যে নতুন বাস্তবতার যে সরকার ভারতে যেটা তৈরি হলো সেই জায়গাটা একটু বুঝতে চাইব রাহিদ এজাজ আপনার কাছে, যে কি ধরনের পরিবর্তন হতে পারে বা আদৌ হবে কিনা, আপনার বিশ্লেষণটা একটু শুনুন। ধন্যবাদ। আমি একটা জিনিস যেটা বলি, আমরা তো উনি বলছিলেন যে নেহেরুর পর টানা 3বার ক্ষমতা এলেন এবং যদি আমি 14 বা 19-এর সাথে মেলাই এবার ওনার সে ম্যান্ডেটটা নেই এবং 400 পার যেই স্লোগান নিয়ে ভর করে মোর অ্যাগ্রেসিভ যেটা বলছিল এবং অনেকের মধ্যে একটা ধাঁধা বিভ্রান্ত নানান রকম তৈরি হয়েছিল, কিন্তু যদি স্ট্যাগার্ড ইলেকশন হয় 7টা ধাপে, যতই সময় গড়িয়েছে এবং আমরা দেখেছি আস্তে আস্তে সেটা ফিকে হলো, কিন্তু হঠাৎ করে চাঞ্চল্য তৈরি করেছিল এক্সিট পোলে, এক্সিট ইন্ডিয়া সহ অনেকেই, এবং শেয়ার বাজারের কারসাজি নানান বিষয় আছে। আমি স্ট্রেট আপনি যে প্রশ্ন করলেন সেখানে আসি, যে এই যে মোদি 272-এর ম্যাজিক্যাল ফিগারটা মোদি বা বিজেপি পেল না, শরিকদের উপর ভর করতে হচ্ছে, 2014 বা 19-এর ধারাবাহিকতা ঠিক উল্টো পথে হাঁটলো, তো একটা ধাক্কা লাগতেই পারে যে তাহলে কি শরিকদের উপর ভর করা এনডিএ সরকার, মোদির সরকার, বাংলাদেশের সাথে যে সম্পর্কটা আছে, যে মোমেন্টাম আমরা 2019 থেকে অনওয়ার্ডস দেখছি, সেটা কি কিছুটা স্লো হবে, উল্টো দিকে যাবে? আমাকে যদি বলেন, আমার এক কথায় স্ট্রেট উত্তর হবে একেবারেই না। কেননা কারণ আমরা দেখেছি সরকার যখন 2009-এ ক্ষমতা আসে তখন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপি গভর্নমেন্ট ছিল, এবং আমরা ঐতিহাসিকভাবে দেখি আওয়ামী লীগের সাথে কংগ্রেসের একটা অন্যরকম লিগ্যাসি আছে, যেটি গত 4 দশকের বেশি সময় ধরে চলেছে। তো এবং ইতিহাসের বিভিন্ন পর্বে আমরা সেটাই দেখি, কংগ্রেস যখনই ক্ষমতায় থাকে বা ইভেন এইচডি দেবগৌড়ার সঙ্গে আমাদের গঙ্গা চুক্তির সময় যদি বলি জোট সরকার ছিল। তো 2014 দিকে যদি আমি ঠিক 10 বছর আগে আপনাকে মনে করি যে জুন মাসে নির্বাচন হয়েছিল, আমাদের বিরোধী শিবির বিএনপিতে এক ধরনের উল্লাসের রোলও পড়েছিল যে বিজেপি ক্ষমতায় হলো, এখন বোধহয় সর্ট অফ 360 ডিগ্রি হবে, কিন্তু ঘটলো ঠিক উল্টোটা। তখন সুষমা স্বরাজ বাংলাদেশে এসেছিলেন নরেন্দ্র মোদীর বিশেষ প্রতিনিধি হয়ে, উনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলেন এবং বিভিন্ন পর্যায়ে দেখা সাক্ষাৎ করে একটা বার্তাই দিয়ে গেছেন, ইউপি গভর্নমেন্টের সঙ্গে বাংলাদেশ ভারত সম্পর্ক যেখানটায় এগিয়ে গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, সেটা ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে চলবে। এখন আমাকে যদি বলেন কেন, যদি ইন্ডিয়ার দিক থেকে দেখি, 2009 আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর থেকে আমরা যদি বলি নিরাপত্তা সহযোগিতা, বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহীদের দমনের ক্ষেত্রে যে অভূতপূর্ব সহযোগিতা বাংলাদেশের কাছে পেয়েছে, কংগ্রেস তো বটেই, বিজেপিও সেটা স্বীকার করেন এবং আমরাও বাস্তবে তাই দেখি, সেটা আসাম বলুন, মণিপুর বলুন, ত্রিপুরা বলুন, বিভিন্ন রাজ্যে সেটা ঘটেছে, অথচ এগুলো খুব সংক্ষুব্ধ রাজ্য ছিল। তো সেই জায়গায় তার নিরাপত্তাজনিত উদ্বেগগুলো দূর হয়েছে। তারপর আমরা কানেক্টিভিটি বা সংযুক্তির জায়গাতে, সেটি পোর্ট বলুন, রাস্তা বলুন, রেল বলুন, অনেক কিছু হয়েছে। আমি যদি ক্যাটাগরিক্যালি 2-3টে উদাহরণ দেই, ধরেন পালাটানায় ত্রিপুরায় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয়েছে, সেই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ভারী যন্ত্রপাতি বাংলাদেশের মধ্য দিয়ে সেখানে পরিবহন করা হয়েছে। তারপরে বর্ষা মৌসুমে অন্তত 2 থেকে 3 বার হয়েছে যে নর্থ ইস্টের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের ভয়াবহ অবস্থা সড়ক অবকাঠামোর, বাংলাদেশ সেটা বিশেষ ব্যবস্থা হিউম্যানিটেরিয়ান করিডোর দিয়েছে, বন্দর দিয়েছে, ব্যবসা বাণিজ্য হয়েছে। তো সব মিলিয়ে আপনি সম্পর্কের একটা স্টেবল কনসোলিডেটেড জায়গা থেকে হুট করে কি আপনি সেটা থামিয়ে দিবেন, বন্ধ করবেন, স্লো করবেন কিংবা উল্টো করবেন, এটা করার তো কোনো রেশনালিটি আমি অন্তত দেখি না। কাজেই আমাকে যদি বলেন, আমার এক কথায় উত্তর হবে যে এই সম্পর্কটা যে জায়গায় আছে সেটারই ধারাবাহিকতায় চলবে এবং এখানে রাজনীতিতে
ক্ষমতার কেন্দ্রে বা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হঠাৎ সমীকরণ হতে পারে, তারা ইন্টারনালি, কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে খুব বড় ধরনের কোনো পরিবর্তন আমি দেখি না। হ্যাঁ, এখানে এবার আমি বাংলাদেশের জায়গায় বলি আমাদের অনেক পেন্ডিং ইস্যুর একটা বড় ইস্যু হচ্ছে তিস্তা, এবং আমরা খুব ভালো করে জানি তিস্তার ক্ষেত্রে আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকারের মত একরকম, আবার হচ্ছে রাজ্য সরকারের মত আরেক রকম, এবং সেই বিরোধের জায়গা থেকে কিন্তু রেজাল্ট খুব একটা সুরাহা আমি কিন্তু আশাবাদী না, কারণ তৃণমূল রয়ে গেছে এবং অনেকে বলছিল যে তৃণমূল উধাও হয়ে যাবে, ঠিক বাস্তবে ঠিক তার উল্টোটা ঘটেছে। তৃণমূল বেশ শক্তপোক্তভাবে পশ্চিমবঙ্গে আছে। তো কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, পশ্চিমবঙ্গে তৃণমূল, তো এই সমীকরণে তিস্তা ভাগ্য আমাদের দিকে খুব বেশি সুপ্রসন্ন হবে খুব শিগগিরই। আমি তিস্তার ব্যাপারে মমতার বক্তব্যটা খুব পরিষ্কার, তিনি যে সহজে রাজি হচ্ছেন না বা হবেন না সেটা একদম পরিষ্কার। উনি যুক্তি দেখান যে উৎসে পানি কমে গেছে ইত্যাদি ইত্যাদি। এখানে ছোট করে একটু বলে রাখি সংক্ষেপে, 11 সালে তিস্তা চুক্তি হবে করে শেষ মুহূর্তে হয়নি। তো ওই সময় আমি নিজের কাজের অভিজ্ঞতায় পশ্চিমবঙ্গে কয়েকদিনের জন্য বামফ্রন্ট, কংগ্রেস, বিভিন্ন দলের নেতাদের সাথে কথা বলেছি। ইন্টারেস্টিংলি বামফ্রন্টের তৃণমূল ক্ষমতায় আসার আগে যিনি পানি মন্ত্রী ছিলেন, বামফ্রন্টের দায়িত্বশীল নেতৃবৃন্দ, ইভেন কি সিপিএম, তাদের অবস্থানে কিন্তু মমতার সাথে একই বিন্দুতে, অর্থাৎ পশ্চিমবঙ্গকে বা তাদের নিজেদের স্বার্থ ক্ষুণ্ণ করে বা স্বার্থে ছাড় দিয়ে আমাদের পানি দিবেন না। এবং আমরা সেটা রিপোর্টও করেছিলাম যে তিস্তা ইস্যুতে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, সেটা বিরোধী হোক সরকার হোক, সবাই একই অবস্থানে একই বিন্দুতে। আচ্ছা আচ্ছা। তো আপনি সুষমা স্বরাজ বাংলাদেশের সফরের প্রসঙ্গটি আপনি তুলেছিলেন, তখন উনি কিন্তু বলেছিলেন যে বাংলাদেশ ভারত সম্পর্ককেও একটা নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় তার সরকার। নিশ্চয়ই আপনার সে কথাটা মনে আছে। তো এর পরে আপনাকে মানে কোন কোন জায়গায় নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বা আদৌ গিয়েছে কিনা, সেই জায়গাটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। নতুন প্রথম এবং প্রধান কথা হচ্ছে, দেখুন আমাদের তো, আমরা যদি বলি নতুন উচ্চতার মধ্যে, এটা তো হুট করে উচ্চতায় যায় না, একটা লেভেল থেকে আস্তে আস্তে করে ধাপে ধাপে যায়। 14তে বিজেপি ক্ষমতায় এলো, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, এবং 15তে কিন্তু আমাদের যে ঐতিহাসিক সীমান্ত চুক্তি, ছিটমহল, অপদখলীয় জমি হস্তান্তরের মতো এবং সীমান্ত চিহ্নিতকরণের বিষয়টি শুরু হয়েছিল। ইন্টারেস্টিং ঘটনা ছিল, বিজেপি যখন বিরোধী দলে ছিল কংগ্রেসের আমলে, তারা কিন্তু এটা বিরোধিতা করেছিল। আবার সেই বিজেপি ক্ষমতায় এসে কংগ্রেসকে নিয়েই আমাদের 74-এর বর্ডার এগ্রিমেন্টের প্রোটোকল আপনারা এন্ডোর্স করলেন, সেটা রেটিফাই করলেন। তো এটি একটি বড় খচখচানির জায়গা ছিল দুই দেশের সম্পর্কে, সেটি সুরাহা হয়েছে। আপনার বাণিজ্যে তারা অনেক, তাদের আমাদের মার্কেট অ্যাক্সেস দেওয়ার কথা বলে, কিন্তু প্রচুর অ্যান্টেরিফ এবং প্যারাটেরিফ বেরিয়ে রয়ে গেছে, সেই বিষয়গুলো সুরাহা কিন্তু এখনও হয়নি। তারপর আমি যদি বলি নিরাপত্তার দিক থেকে আমাদের সহযোগিতা অনেকখানি বেড়েছে, কিন্তু যতখানি, যেটা আমরা বলি যে শুরুতে আমি যেটা বলছিলাম যে নিরাপত্তার ক্ষেত্রে আমরা যেভাবে তাদেরকে সহযোগিতা করেছি, আমি যদি সেটার সাথে পানিকে মিলাই, কারণ দুই দেশের সম্পর্কটা আসলে দেয়া নেয়ার, শুধু এক পক্ষ দেবে অন্য পক্ষ দেবে না, বিষয়টা তেমন নয়। তো সেই জায়গাতে বলি পানির ক্ষেত্রে আমাদের হতাশাটা কিন্তু দূর হয়নি, যে এমন এমন জায়গায় যেটা ট্যাবু ছিল, কথা বলা যেত না, যেমন ধরেন প্রতিরক্ষা সহযোগিতা হয়েছে, চুক্তি হয়েছে, আপনার লাইন অফ ক্রেডিট বা ঋণ চুক্তিতে অনেকগুলা অবকাঠামো তৈরি হচ্ছে। তো এখন উচ্চতা বা আমি যদি বলি যে সম্পর্কের একটা ধারাবাহিক আমরা গতি বা প্রবাহ দেখতে পাই, যেটার কিন্তু অর্জন আছে বলে মনে করি। কিন্তু আবার অস্বস্তির জায়গাগুলো আছে, পানির সমস্যার সমাধান হয়নি। গঙ্গা চুক্তির 25 বছর মেয়াদী গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেটার আবার রিভিউ করার বিষয় আছে। জয়েন্ট সার্ভে করে প্রজেক্ট নেওয়ার কথা ছিল, সেই জায়গাগুলো আছে। কারণ পানি নিয়ে শুধু 2টা নদীর পরে বাকি 52 নদী নিয়ে খুব একটা আলোচনা নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা আমিও এই অনুষ্ঠানে এসে একাধিকবার বলেছি, যে সীমান্ত হত্যা। দুই নিকট প্রতিবেশী দেশ, বহুবার প্রতিশ্রুতিও, সীমান্ত হত্যার মতো দুঃখজনক ঘটনা কিন্তু এখনো ঘটে চলেছে। আমরা এই যে দুই দেশের ভেতরে কিছু অমীমাংসিত জায়গা, কিছু অস্বস্তির জায়গা, এই বিষয়ে বিরতিতে যাওয়ার আগে একটু শুনতে চাই রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত ASM আওয়ালা, আপনার একটু মূল্যায়নটা জানতে চাই যে নতুন সরকারের, যেটা ভারতে যে নতুন সরকার গঠিত হলো, সেই সরকারের সঙ্গে আমাদের বর্তমান সরকারের যোগাযোগের মাধ্যমে কতটুকু আপনি এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন? ধন্যবাদ।
না, আমাদের যে পারস্পরিক সম্পর্ক, দ্বিপাক্ষিক যে সম্পর্ক, এটা তো একটা মজবুত সম্পর্ক। আপনি যদি দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে চিন্তা করেন, তাহলে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, এটার মাত্রাটা অন্যান্য দেশের সম্পর্কের চেয়ে ভালো, এবং এটার একটা সুদৃঢ় ভিত্তি রয়েছে সেই স্বাধীনতা সংগ্রামের সময় থেকে, মুক্তিযুদ্ধের সময় থেকে। তো যে জিনিসটা হয়েছে, আমরা আলোচনা করলাম এতক্ষণ যে আমাদের সম্পর্ক কি হতে পারে। তো এই ইলেকশনের যে ম্যানিফেস্টো, এই ইলেকশনের ম্যানিফেস্টোতে আগেও কোনো সময় এটা হয় নাই, তো এইবারও পররাষ্ট্র বিষয়ে, পররাষ্ট্র সম্পর্ক বিষয়ে এটাতে ইলেকশনের সময় ওই ধরনের কথাবার্তা হয় নাই, মানে ম্যানিফেস্টো ধরে। বাট দ্যাট ইজ এ ম্যানিফেস্টো। তো ম্যানিফেস্টোতে আছে দুইটা জিনিস, এবং আজকেও যখন হয়, অনুষ্ঠান হচ্ছে, দে হ্যাভ এমফেসাইজড। একটা হচ্ছে নেইবারহুড ফার্স্ট, যে প্রতিবেশীর প্রথম অবস্থান, আরেকটা হচ্ছে সাগার, এটা হলো ইন্ডিয়ান ওশান বেসড একটা কনসেপ্ট, সিকিউরিটি অ্যান্ড গ্রোথ ফর অল ইন দ্য রিজন, অ্যাক্রোনিম একটা সাগার। তো এটার উদ্দেশ্যটা হচ্ছে এই ভারত মহাসাগরীয় অঞ্চলে সবার সাথে একটা কোঅপারেশনের মাধ্যমে একটা সমৃদ্ধ এলাকা গড়ে তোলা। তো এই দুইটাকেই এটা ইলেকশন ম্যানিফেস্টোতেও ছিল, এবং সরকার গঠনের সময় তারা উল্লেখ করেছে। তো যার ফলে যেহেতু দুই জোটের ভিতরে বেশি ধরনের ওই ধরনের মতদ্বৈততা নাই পরিস্থিতির নিয়ে, এখানে নীতি পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। তো বাংলাদেশের সাথে যে আমাদের সম্পর্ক, তাতে যে বাইপার্টিজান অবস্থান, এটা অনেকটাই দৃঢ়, একটা ঐক্যমত আছে বাংলাদেশের ব্যাপারে। বাট আমাদের যে সমস্যা, সেটা হচ্ছে যে আপনার এটা শুধু সাউথ এশিয়ার কনটেক্সটে ধরলে হবে না, এটার একটা আঞ্চলিক একটা দিক আছে এবং বৈশ্বিক একটা দিক আছে। কারণ ভারত একটা উদীয়মান শক্তি, ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটা এই অঞ্চলের জন্য একটা বড় শক্তি। এখানে ভারত এবং চায়নার একটা বৈরিতা আছে, এর সাথে আবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং চায়না এবং তার মিত্রদের সাথে একটা বৈরিতা আছে, এবং সেই বৈরিতাই ডিসাইড করে এই অঞ্চলের ভূ রাজনীতি। তো এই সমস্ত ব্যাপারের সাথেই যে রেজাল্টেন্ট একটা সিচুয়েশন, সেখানে সম্পর্কগুলোর দিক নির্দেশিত হয়। তো যদিও ইলেকশনে ছিল না, ম্যানিফেস্টো ধরে কথা বলা হয় নাই, বাট যেটা হয়েছে ইলেকশনের ক্যাম্পেইনে, মানে দে হ্যাভ সেইড সো মাচ, মানে যেগুলো অর্জন, এগুলো তো বলারই কথা। যেমন G20 যে সম্মেলন, এটা সফলভাবে ভারত করতে পেরেছে, ডেফিনেটলি ইজ অ্যান অ্যাচিভমেন্ট। তারপরে আমরা আপনার কথাতেই ফিরবো, একটু বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরছি আপনার কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেছে একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত ASM আউয়ালের কাছে যাচ্ছি, আবারও শুনব বৈশ্বিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত সম্পর্ক, এই জায়গাটিতে আপনার আলোচনাটা এসে দাঁড়িয়েছিল যখন বিরতিতে গিয়েছিলাম। জি জি, তো আমি যেটা বলছিলাম যে যদিও মানে ম্যানিফেস্টো ধরে এটা আগেরও কোনো ভারতের চর্চা ছিল না এটা নিয়ে জনসভায় কথা বলা, বাট এইবার যেটা হয়েছে ম্যানিফেস্টো ধরে কথা বলা হয় নাই, কিন্তু ভারতের যে অর্জনগুলো আছে, এই অর্জনগুলোকে দলীয়ভাবে ব্যবহার করতে গিয়ে
এমন কিছু রেটরিক এখানে চলে এসছে, G20 সম্মেলন, তারপরে ভারত একটা বৃহৎ শক্তি, এখন ভারত যেটা বলে সেটা তাদেরকে শুনতে হয়, এবং ভারতকে মানে গণনায় নিতে হবে। তারপরে সেই যেমন চন্দ্রায়ন গেছে চন্দ্রে, এটা একটা অ্যাচিভমেন্ট, বাট এমনভাবে উত্থাপন করা হয়েছে যে এটা বিজেপির জন্যই সম্ভব হয়েছে। আর বিজেপি আবার সেটা আবার দিয়েছে মোদির কাছে, উনি নিজেই এটা ধরে নিয়েছেন যে এই অনেক কিছু হচ্ছে যিনি তার জন্য আর কি। আর তিনি তো পরে তো অবতার হিসাবে মানে নিজেকে বর্ণনা করে ফেললেন। এই সব কিছু মিলিয়ে যদিও পররাষ্ট্র বিষয়টা এখানে আসার কথা না, বাট এসে গেছে খুব বড়ভাবে। আর মিস্টার জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী, উনি আবার বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা করেছেন। তো সেখানে তিনি দৃঢ়ভাবে যেটা এমফেসাইজ করেছেন, রাশিয়ার সাথে যে সম্পর্ক সেটা ডিফেন্ড করেছেন, মোদিও ডিফেন্ড করেছেন, উনিও ডিফেন্ড করেছেন যে আমাদের এটা দরকার এবং এটা চালু থাকবে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে ম্যানিফেস্টোতে আছে যে তারা ইয়েতে চায়, মানে দে ওয়ান্ট টু কোঅপারেট, সহযোগিতা করতে চায়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উল্লেখ নাই সেখানে। চায়নার কোনো উল্লেখ না করে চায়নার সাথে সম্পর্ক উন্নয়নের কথা, এটা ভারতের জন্য খুব জরুরি, এটা বলা হয়েছে। তারপরে আপনার ওয়েস্টের যে ডাবল স্ট্যান্ডার্ড, এটা খুব স্ট্রংলি মিস্টার জয়শঙ্কর তুলে ধরেছেন এই বিভিন্ন নির্বাচনী আলোচনায়। তো এই জিনিসটাতে যেটা হয়ে গেছে যে মানে আঞ্চলিকভাবে ওই ধরনের পাকিস্তান ছাড়া ওই ধরনের কোনো বড় সম্পর্ক নয়, পাকিস্তান এবং চীন ছাড়া ভারতের ওই ধরনের কোনো বড় সম্পর্ক, মানে খারাপ সম্পর্ক নাই। তার ফলে নেইবারহুড যেটা, এটা যেহেতু প্রায়োরিটি, এটা নিয়ে ওই ধরনের কোনো আলোচনা না। কিন্তু এখন পশ্চিমা বিশ্বের সাথে ভারতের যে নতুন আঙ্গিকে যে সম্পর্কটা, এটা কিভাবে আবার শুরু হবে, তো এটা নিয়ে একটা আছে। এর সাথে বিনিয়োগের বিষয়টা আছে, যেহেতু যে কোয়ালিশন গভর্নমেন্ট, বিনিয়োগটা কিভাবে আছে সেটা নিয়ে এখন বিনিয়োগকারীরা তারা কিভাবে দেখবে এটার স্টেবিলিটি ফ্যাক্টরটা, সেই সমস্ত ব্যাপার আছে। তো কিভাবে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক হয়, পশ্চিমের সাথে কিভাবে সম্পর্ক হয়, এটার সাথে উই আর ট্যাক্ট, আমাদের যে সম্পর্ক এটার একটা যোগসযোগ আছে। আমরা যখন বায়োলেটারাল কথা বলবো, তো আমাদের সম্পর্ক ভালো আছে, কিছু আবার থর্ন ইস্যু আছে যেগুলো আনফর্চুনেটলি সমাধান হচ্ছে না এবং হওয়ার সম্ভাবনাও কম। তিস্তা এক কথা বলে গেলে বলতে পারে যে ঝুলে গেছে, কারণ এখানে দিদি আছে, দিদি আবার খুব শক্তভাবে এখন আছে। তা এখন দিদির সাথে কেন্দ্রের সম্পর্ক কি হবে এবং তিস্তার ব্যাপারে কেন্দ্র কতটুকুন, যেটা একটা ওয়াদার মতো ছিল যে দুই দেশের প্রধানমন্ত্রীর সময়ের ভিতরেই ক্ষমতার মেয়াদকালের ভিতরে এটার সই হবে, তো সেটা এখন কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে সেটা একটা। আর এর সাথে আসছে আপনার প্রথম একটা বড় ধরনের একটা বিষয় আমার চিন্তা হচ্ছে, সেটা হচ্ছে গঙ্গা চুক্তি নিয়ে 2026-এ আমাদের করতে হবে, মেয়াদ শেষ হয়ে আসছে। কোনো ধরনের যে কথাবার্তা বা এটা নিয়ে কোনো আলোচনা, সেটা হয়তো ডেফিনেটলি হচ্ছে, বাট মানে প্রকাশ্যে আমরা সেটা জানি না। উদ্বেগের বিষয়টা হচ্ছে এখানে নীতিশ কুমার আবার উনি হচ্ছেন বিহারের ইয়েটা, তো গঙ্গার সাথে বিহারের একটা মানে যখন আমরা চুক্তি করেছিলাম বিহারের সমর্থনটা ক্রুশিয়াল ছিল। তো এই কি সিদ্ধান্ত নেন, নীতিশ কুমার যদি আবার এই দ্বিতীয় দিদি হয়ে যান, কারণ সেও তো একটা ভেরি হার্ড নাট প্লেয়ার, উনি যদি বিহারের স্বার্থের কথা চিন্তা করে, যদিও ফারাক্কার এখন কোনো কিছুই দিচ্ছে না, হুগলি নদীরও পানি আসছে না, ফারাক্কার যে কলকাতার পোর্টের যে উদ্দেশ্য ছিল এটাকে নাব্যতা বজায় রাখা, সেগুলো হচ্ছে না, এবং তাদের যে এনভায়রনমেন্টটা তারা দাবি করছে এটাকে ভেঙে দেওয়ার জন্য। কিন্তু জিনিসটা হলো যে আমাদের তো একটা চুক্তি লাগবে, চুক্তির নবায়ন হতে হবে অ্যাজ ইট ইজ, অথবা উই হ্যাভ টু গো ফর এ নিউ এগ্রিমেন্ট।
অথবা এটা স্থায়ীভাবে একটা চুক্তি করা পরিচিত, এটা অনেক উদাহরণ আছে। এই বিষয়গুলো নিয়ে একটু যাব রাহিদ এজাজ আপনার সঙ্গে কথা বলতে, যে এই আপনিও কিছু ইস্যুগুলো আপনি উল্লেখ করেছিলেন, উনিও উল্লেখ করলেন। তো এইখানে আমাদের অগ্রগতির জায়গাগুলো বা অগ্রগতির জন্য আমাদের পদক্ষেপগুলো কি হতে পারে, কি মনে করছেন একটু শুনতে চাই। দেখুন, আমি যেখানে শেষ করেছিলাম যে প্রথম কথা হচ্ছে বিজেপি এবার কম ম্যাজিক্যাল ফিগারটা পেল না, শরিকদের উপর নির্ভর করতে হচ্ছে, এটা তো বাস্তবতা। এবং যেই হাইপগুলো ওঠা হয়েছিল সেটা আসলে বাস্তবে সেটি খুব বাস্তবিক যে ছিল না সেটা প্রমাণ, এবং ভারতের জনগণ ভোটে সেটি প্রমাণ করেছে যে 400 প্লাস আপনার বিপুল ভোটে তারা যাবে। এবং মোদি সর্ট অফ একটা কাল টাইপের গড়ে উঠেছিলেন যে নির্বাচনটা এক ব্যক্তিকেন্দ্রিক এবং অতিমানব, আসলে যে তিনি অতিমানব না এর ফলে তো সেটা প্রমাণ হলো। তো স্বাভাবিকভাবেই উই থেকে মি হয়ে গেছে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি বিজেপি মোদি এই কেন্দ্রিক থেকে জিনিসটা হয়ে গেছে কি আমরাতে চলে এসছে। তো বাংলাদেশের মতো রাষ্ট্রের, যেটি আমি যদি বলি আমার পেন্ডিং ইস্যুজ আছে, তিস্তা আছে, গঙ্গা আছে, সীমান্ত হত্যার বিষয় আছে, আমার মার্কেট অ্যাক্সেসের ক্ষেত্রে এনটিভি পিটিভির মতো ইস্যুগুলো আছে। প্লাস আমি যদি এখন বলি যে জিও পলিটিক্যাল যে শিফটটা আমি দেখি, যেটি অনেকে রাশিয়া ইউক্রেন বলে, আমি মনে করি এটা তারও আগে শুরু হয়েছে। সেটা বেল্ট অ্যান্ড রোড বলুন বা ওল্ড সিল্ক রোড, রিভাইভাল অফ ওল্ড সিল্ক রোড বলুন, ইন্ডিয়ান ন্যাশনাল সিকিউরিটি কনটেক্সটে ইন্দো প্যাসিফিক যখন এলো, খুব স্বাভাবিকভাবেই এই যে বেল্ট অ্যান্ড রোড, ইন্দো প্যাসিফিক সব মিলিয়ে এবং কোভিড প্লাস কোভিড সব মিলে জিও পলিটিক্যাল, জিও ইকোনমির একটা নতুন টার্নিংয়ের দিকে চলে গেছে। এবং এই যে বাংলাদেশ, যে ভারত বঙ্গোপসাগরের যে জায়গায় আছে, তার জিও স্ট্র্যাটেজিক লোকেশনের কারণে ইন্টারেস্টটা আমাদের উপর গ্রো করেছে। এবং তার চেয়ে বড় কথা, আমি যদি 8 বছর আগে 2016 সালে ফিরে যাই, তখন আমরা দেখব চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশে এলেন সেপ্টেম্বরে। তার 2 মাস পর চীনের কাছ থেকে কেনা 2টা সাবমেরিন ডেলিভার হলো। এই সাবমেরিন কিন্তু হুটহাট আসেনি, 3 বছর আগে এটার অর্ডার করা হয়েছিল, সেটি রেডি করে, এবং পুরনো সাবমেরিন কিন্তু, এটা আমাদের মনে রাখা দরকার। তো এরপরে আমরা দেখলাম হারিডলি ইন্ডিয়ান তখনকার প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিকার ঢাকায় এলেন এবং খুব দ্রুততার সাথে আমরা প্রতিরক্ষা চুক্তি করতে গেলাম। এখন দেখুন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে ডিনামিক্সটা, চায়নার সাথে সেই ডিনামিক্স নাই। ভারত 71-এ যে ভূমিকা পালন করেছিল ঠিক তার উল্টো ভূমিকা পালন করেছিল চীন। ওয়েরাস এখন যদি প্র্যাকটিক্যাল এঙ্গেজমেন্টের যদি দেখি, ব্যবসা বাণিজ্য, আমার অবকাঠামো উন্নয়ন, চীন অনেক বেশি যুক্ত হয়ে গেছে। তো কাজে আমি মনে করি কি এখানে এক ধরনের সুযোগ, বার্গেনিংয়ের একটা জায়গা, আমি যদি ঠিকমতো আমার কার্ডগুলো প্লে করতে পারি। কারণ আমরা জানি যে চীন নিয়ে ভারতের একটা অস্বস্তি আছে, ভারতের সাথে চীনের সবীকরণের যে মাত্রা, প্লাস তার পার্শ্ববর্তী অঞ্চলে, সেটি শ্রীলঙ্কা হোক, সেটি নেপাল হোক, সেটা সর্বশেষ হচ্ছে মালদ্বীপ, যে মইজু এখন ক্ষমতায় আছে, তাকে বলা হয় প্রো চাইনিজ, এবং তাদের যে অর্থনৈতিক সংকটে সম্প্রতি ভারত কিছু সহায়তা করেছে। তো চীন নিয়ে তার একটা খচখচে অস্বস্তি আছে, এবং বাংলাদেশের মতো নিকট প্রতিবেশীকে নিয়ে তো আরও বেশি আছে। সেই জায়গাতে আমার বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য নানান কিছু, এবং তিস্তার কথা যখন বলি, তিস্তা একটি বড় প্রকল্প চীনের করার কথা, কিন্তু সেটা নিয়েও তাদের এত দুশ্চিন্তা উদ্বেগ ছিল। সেই কোভিডে যখন চলাচল বন্ধ ছিল, ভারতের তখনকার পররাষ্ট্র সচিব ঢাকায় এসেছিলেন এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। তো আমি মনে করি ভারতের নির্বাচনের ফলাফল, শরিকদের উপর নির্ভরতা, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা সুযোগও তৈরি করতে পারে। সুযোগ ওই অর্থে আমি আমার বার্গেনিং কার্ডগুলো কতটা প্লে করতে পারি। এই নির্বাচনের ফলাফল বাংলাদেশের জন্য কোন কোন সুযোগগুলো তৈরি করলো সেই সম্পর্কে সংক্ষেপে আপনার কাছ থেকে শুনবো। একটা বিরতিতে যেতে হচ্ছে, তারপরেই ফিরবো আপনার কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারের সময় হয়ে গেছে আরও একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। রাহিদ এজাজ, ফিরছি আপনার কাছে। কথার মাঝখানে বিরতিতে গিয়েছিলাম, আপনি বলছিলেন যে এখন বাংলাদেশের সামনে অপরচুনিটিগুলো কি কি আছে সেই জায়গাটা একটু। হ্যাঁ, অপরচুনিটি জায়গাটাতে আমি আবার ফিরে আসি, যেটা বলছিলাম। তো যেহেতু
শরিকদের নিয়ে একটা জোট সরকার, তো জোট সরকার হিসেবে সে একক সংখ্যাগরিষ্ঠতা পেলে যে মাসেলটা ফ্লেক্স করতে পারতো সেই সুযোগটা তার সীমিত হবে, এটা বলাই বাহুল্য। তো এই অবস্থাটা বুঝে বাংলাদেশও যেন তার নিজের যে চাও, আমি তো পরিষ্কার করে বললাম যে চীন ভারতের যে সমীকরণ এবং তার সাথে যে বাংলাদেশের জড়িয়ে যাওয়াটা, যেমন তিস্তার কথা বলছিলাম যে এটা নিয়ে অস্বস্তি বা অসন্তুষ্টি আছে বলে আমরা দেখছি যে আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং যাওয়ার কথা, সেই সফরের আগে তিস্তায় চীনের যে যুক্ততা সেই প্রকল্পটা নিয়ে আস্তে আস্তে একটু প্রত্যাশাটা বা আশাটা ফিকে হয়ে যাচ্ছে। তো এরকম এটা একটা জায়গা আছে। আরেকটি জায়গা হচ্ছে চীনের কাছ থেকে আমাদের কিছু আর্থিক সহায়তা পাওয়ার কথা, সেটা বাজেট ঘাটতি বা রিজার্ভের ঘাটতি নিয়ে। তো এমন যে জায়গাগুলোতে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের উন্নয়নের জন্য যে জিনিসগুলো দরকার সেটি যাতে তার উদ্বেগ উৎকণ্ঠার কারণ না হয়, সেটাকে দেখার চাইতে আমার নিজের জাতীয় স্বার্থে দেখা, বড় করে দেখা এবং সেটা যুক্তি দিয়ে তাকে বোঝানো, দেখো আমি এই জিনিসটা করছি আমার নিজের স্বার্থে, তোমার সাথে তার অস্বস্তি বা কোনো টেনশন থাকলে সেটা তোমার ব্যাপার, আমি যে জিনিসটা করছি সেটা নিয়ে তোমার বিচলিত হওয়ার কারণ নেই। কারণ দেখুন, আমি এটার সাথে আবার প্যারালালি বলি, ভারত রাশিয়ার সাথে ঐতিহাসিক একটা সম্পর্কে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন আমল থেকে যেটা হয়েছে রাশিয়ার সাথে সেটা কন্টিনিউ করছে। আবার একই সঙ্গে ভারত এবং যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেটি আনপ্যারালাল। তো পাশাপাশি ভারত যদি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সাথে প্যারালাল করতে পারে, বাংলাদেশ কেন নয়? শুধু তাই না, তো যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার চীনের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্য দিন দিন বাড়ছে, সেটা কমছে না। দোকলামের ঘটনা যেমন হচ্ছে, আপনার সীমান্তে যেমন তাদের উত্তেজনা আছে, গোলাগুলি ঘটনা আছে, পাল্টাপাল্টির বিষয় আছে, ব্যবসা বাণিজ্য কিন্তু সমান তালে চলছে। এখন সে যদি করতে পারে তাহলে আমি কেন, আমার ক্ষেত্রে কেন নয়? এই জিনিসটা খুব যুক্তি দিয়ে তথ্য দিয়ে আমার তাকে বোঝাতে, এবং আমার স্বার্থে যেটা করা দরকার আমি তার সাথে সেটা করব। সেটা অবকাঠামো উন্নয়ন হতে পারে, আর্থিক সহায়তা হতে পারে, ঋণ হতে পারে। তো এই জিনিসগুলো আমাদের খুব জোরের সাথে যুক্তি দিয়ে বোঝানো উচিত, এক নম্বর। আর ছোট্ট করে বলবো যে দেখুন, ট্রানজিট যত না অর্থনীতির বিষয় তার চেয়ে বেশি রাজনীতি এবং সিকিউরিটির বিষয় বলে দীর্ঘদিন আটকে ছিল। অনেকদিন বলা হচ্ছিল ট্রানজিটটা একটা কার্ড। তো 10 বছর 15 বছর পরে এসে মনে হচ্ছে ট্রানজিটটাকে আমরা কি আদৌ কার্ড হিসেবে ব্যবহার করতে পেরেছি? আমার তো মনে হয় আমরা পারিনি। সেই ট্রানজিটের ফি 1200 টাকা হবে নাকি 120 টাকা হবে, সেই মানদণ্ডটা নির্ধারণের দায়িত্ব আমার। এখন ট্রানজিট দেওয়ার আগে কিন্তু আমাদের সে প্রস্তুতিটা থাকা দরকার ছিল। ট্রানজিটেরটা এমনভাবে দেব, এমনভাবে ফিটা ঠিক করব যাতে করে সেটা দীর্ঘমেয়াদী ভায়াবেল হয়। শুধু ভারতের জন্য না, ভারত হয়ে নেপাল ভুটানেও এই ট্রানজিটটা ব্যবহার করতে পারে, যেটি পোর্টের বিষয় আছে। আর যেমন মংলা বন্দর, চট্টগ্রাম বন্দর তাদেরকে ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, নেপাল ভুটানের সেটা ব্যবহার করতে দেওয়ার কথা। তো সেই ব্যবহারের ক্ষেত্রে জিনিসগুলো নিটিগিটি ঠিক করা আমার জরুরি। আমার মনে হয় এই যে বেশ কয়েকটা ইস্যু বললাম, এই ইস্যুগুলোতে আমাদের বার্গেনিং করার যে সুযোগটা আছে সেই সুযোগকে কাজে লাগানো উচিত। ধন্যবাদ রাহিদ দাস। ফিরছি সিরিয়ার লক্ষ্যপ্রাপ্ত এসএম আওয়াল আপনার কাছে, যদিও সময় অতটা হাতে নেই, সংক্ষেপে যে বিষয়টা নিয়ে কথা চলছে আর কি এই মুহূর্তে, রাহিদ দাস যে জায়গাটাতে ছিলেন, যে আমাদের অপরচুনিটিগুলো আমরা কতটুকু আসলে মিট আপ করতে পারি বর্তমান গভর্নমেন্টের সঙ্গে, সেই জায়গাটা একটু আপনার অবজারভেশনটা শুনতে চাই। জি না, আমাদের দুই দেশের যে পারস্পরিক সম্পর্ক, যে গভীরতা আছে, তাতে আমাদের যে সমস্ত সমস্যা রয়েছে, পারস্পরিক সম্পর্ক ভিতরে যে সমস্যা রয়েছে, এগুলোর সমাধান কিন্তু অনেক আগেই হয়ে যাওয়া উচিত ছিল। আমি ভারতে গত বছর পুনা ইন্টারন্যাশনাল সেন্টার, ওদের একটা আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক আছে, ওদের দাওয়াতে একটা সেমিনারে অংশগ্রহণ করেছিলাম। তখন থিমই ছিল এই সাউথ এশিয়াতে নেইবারদের সাথে যে সম্পর্ক কীভাবে উন্নতি করা যায়। তখন কিনোট স্পিকার তাদের একজন সাবেক কূটনীতিবিদ, উনি যেটা বললেন যে আমরা যদি পারস্পরিক রিসিপ্রোকালি যদি প্রসপ্যারিটি, যে সমৃদ্ধি অর্জন করতে না পারি, তাহলে এই সম্পর্ক উন্নতি হবে না। কারণ সম্পর্ক উন্নতি হওয়ার মানে সোপান হচ্ছে যে ইউ গ্রো সাইমালটেনিয়াসলি। তো যদি একটা দেশেই সুবিধা নিতে থাকে তাহলে সেই সম্পর্কটা অসম সম্পর্ক হয়ে যায়, সেটা বেশি এগোতে পারে না। তো আমাদের যে ন্যায্য যে সমস্যা, যে পাওনাগুলো আমাদের আছে, সেগুলো আমাদের অবশ্যই পেতে হবে। এগুলো নিয়ে আমাদের সমস্যা আছে,
এটা আমাদের স্বীকার করতে হবে দুই দেশেরই যে উই হ্যাভ প্রবলেম। যখন মাননীয় প্রধানমন্ত্রী ভারতে আছেন সেই সময় আজকে কুমিল্লার সীমান্তে একটা হত্যা হয়েছে। তো এটা কোনোভাবেই কাম্য না। আমরা জিরোতে নামিয়ে নিয়ে আসবো, এটা প্রত্যেকটা কমিউনিকে আমাদের যত ভিজিট হয়েছে প্রাইম মিনিস্টার ভিজিটে প্রত্যেকটাতে আছে, বাট ইজ নট ট্রিকলিং ডাউন, এটা নিচে যাচ্ছে না। এটা হচ্ছে যে রুলস অফ এনগেজমেন্ট যেটা আছে সেটা পরিবর্তন করতে হবে। উই হ্যাভ টু গো টু দ্যাট স্পেসিফিকেশন, যে তোমার রুলস অ্যান্ড এনগেজমেন্টটা যাতে করে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী দিল্লিতে থাকার সময় এখানে একটা ঘটনা ঘটবে, ভারতের জন্য এটা কোনো ব্যাপার না, ইটস নট এন ইস্যু, বাংলাদেশের জন্য একটা সাংঘাতিক ধরনের ব্যাপার, সাংঘাতিক ইস্যু। তো এই সমস্ত আমাদের যে অসুবিধাগুলো আছে এগুলো তো আমাদেরকে উই হ্যাভ টু গো ইনটু দ্য ডিটেইলস যাতে করে এটা সমাধান হয়। পানির যে সমস্যাটা আছে, 54 রিভার আমাদের আছে, তা আমরা এখন দুইটা নিয়েই উই আর স্টাক। এটা সমাধান করতে হবে। ইটস এ লাইফ অ্যান্ড ডেথ কোয়েশ্চেন ফর বাংলাদেশ। আমাদের যে সম্পর্ক, এটার ব্যাপ্তিটা অনেক বেশি বহুমাত্রিক। সেটা হচ্ছে ট্রানজিটের যে ব্যাপারটা আমরা কথা বললাম, যদি সেই কিনোট স্পিকারের কথাই বলছি, যদি আমরা জয়েন্টলি প্রসপার না করতে পারি তাহলে সেই ট্রানজিটের তো মানে ভবিষ্যৎটা হবে না। সেই ধরনের আমাদের প্রত্যেকটা যে সম্পর্ক আছে মাত্রায় আমাদের দুই দেশের পারস্পরিকভাবে যাতে আমরা উপকৃত হতে পারি সে ধরনের একটা অবস্থার জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমার দৃঢ় বিশ্বাস যে আমরা এটা করতে পারবো। আমাদের শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার কারণে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। ধন্যবাদ লম্বা সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। কাল আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।